হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আমরা গত ক্লাসেই বলে দিয়েছিলাম তোমাদেরকে একদম সর্বপ্রথম যে আমরা পরবর্তীতে তোমাদের জন্য কিন্তু এই ভারতের সংবিধানে যে সংশোধনের থেকে কিন্তু আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। তো সেই কথা মতো আজকে আমরা হাজির হয়ে গেছি ভারতীয় সংবিধানের সংশোধন থেকে যে ধরনের কোশ্চেনগুলো এক্সামে আসে বা যে ধরনের কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেন অ্যান্সারগুলো আজকে আমরা আলোচনা করব। একদম বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলো তোমাদের আপকালীন এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের জন্য ইম্পর্টেন্ট। তার পাশাপাশি আদার্স যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, তো সকল এক্সামের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের কোশ্চেন সকল এক্সামে আসে। স্টেট লেভেল হোক আর সেন্ট্রাল লেভেল হোক, প্রত্যেক লেভেলের এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেন আসে। তো সবাই ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। একদম ইম্পর্টেন্ট বাছাই করা কোশ্চেন রাখা হয়েছে। এর পরবর্তীতে আরও আমরা এই ধরনের ক্লাস নিয়ে আসবো। যদি এই ধরনের ক্লাস তোমরা আরও পরবর্তীতে পেতে চাও, তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এবং আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাবে, যেখানে আমাদের সমস্ত কিছু আপডেট তোমরা পেয়ে যাবে। সময় সময় সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। তো এখন দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, প্রথম সংবিধান সংশোধনী কোন সালে হয়েছিল? প্রথম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল 1951 সালে। 1951 সালে হয়েছিল। এখান থেকে দেখে নাও। দেখো, আমরা প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার শুধু যে কোশ্চেন অ্যান্সার আলোচনা করবো তা নয়, তার সেই কোশ্চেন রিলেটেড আরও কিছু এক্সট্রা তথ্য আমরা জেনে নেব, যেগুলো আমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে? এর আগে আমরা যে ক্লাসগুলো দিয়েছি সেগুলো ঠিক একই রকমভাবে এইভাবে এক্সট্রা ডিটেলস দিয়ে কিন্তু আমরা ক্লাসগুলো করিয়েছি। তো যারা দেখোনি, যারা নতুন রয়েছে, তো অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে। আমরা এসএসসির জন্য কিন্তু একদম টপিক ধরে ধরে ক্লাসগুলো কিন্তু করাচ্ছি। তো এখান থেকে দেখে নাও, তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমলে এই প্রথম সংশোধনী আনা হয়েছিল। এর প্রধান উদ্দেশ্য ছিল জমিদারি প্রথা উচ্ছেদ এবং ভূমি সংস্কার আইনগুলোকে আদালতের আইনি চ্যালেঞ্জ থেকে রক্ষা করা। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে নবম তফসিল যুক্ত করা হয় এবং মৌলিক অধিকারের অন্তর্গত বাক স্বাধীনতার উপর যৌক্তিক সীমাবদ্ধতা আরোপ করা হয়। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য। তারপর দেখে নাও 2 নম্বর কোশ্চেন, সপ্তম সংশোধনী কিসের সাথে যুক্ত? সপ্তম সংশোধনী যেটা 1956, সপ্তম সংশোধনী যেটা রাজ্য পুনর্গঠনের সাথে সম্পর্কিত। এখান থেকে দেখে নাও, 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন বা ফজল আলী কমিশনের সুপারিশের উপর ভিত্তি করেই সংশোধনী আনা হয়। এর মাধ্যমে ভারতের পুরনো 4 ধরনের রাজ্যের শ্রেণীবিভাগ পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি বিলুপ্ত করে ভাষাগত ভিত্তিতে পুরো দেশকে 14টা রাজ্য এবং 6টা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। এছাড়াও এই সংশোধনীর মাধ্যমে নিয়ম করা হয় যে একই ব্যক্তিকে 2 বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা যাবে। 2 বা ততোধিক রাজ্যের জন্য একটা সাধারণ হাইকোর্ট স্থাপন করা হবে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, 24তম সংশোধনী 1971 কি করেছিল? এই 24তম সংশোধনী কি করেছিল, যেটা 1971 হয়েছিল? তো এটা হচ্ছে সংসদের মৌলিক অধিকার সংশোধনের ক্ষমতা নিশ্চিত করেছিল। সংসদের মৌলিক অধিকার সংশোধনের ক্ষমতা নিশ্চিত করেছিল। তারপরে দেখে নাও, এখান থেকে 1967 সালে বিখ্যাত লোকনাথ বনাম পাঞ্জাব রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে সংসদ কোনোভাবেই মৌলিক অধিকার কেড়ে নিতে বা সংশোধন করতে পারবে না। সুপ্রিম কোর্টের সেই রায়কে নিষ্ক্রিয় করতে এবং সংসদের ক্ষমতা পুনরুদ্ধার করতে ইন্দিরা গান্ধীর সরকার এই 24তম সংশোধনী আনে। এর মাধ্যমে সংবিধানের অনুচ্ছেদ 13 এবং 368 সংশোধন করে ঘোষণা করা হয় যে সংসদের যে কোনো মৌলিক অধিকার সংশোধন করার ক্ষমতা রয়েছে এবং এই ধরনের সংশোধনী বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর বা সম্মতি দিতে বাধ্য থাকবে। ঠিক আছে? সংবিধানের অনুচ্ছেদ 13 এবং 368 সংশোধন করে ঘোষণা করা হয় যে সংসদের যে কোনো মৌলিক অধিকার সংশোধন করার ক্ষমতা রয়েছে। সংসদের যে কোনো মৌলিক অধিকার সংশোধন করার কিন্তু ক্ষমতা রয়েছে। তো এই ধরনের সংশোধন বিলে রাষ্ট্রপতি কিন্তু স্বাক্ষর করতে বাধ্য, স্বাক্ষর করতেই হবে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, 42তম সংশোধনীকে কি বলা হয়? খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে সংশোধনী, 42তম সংশোধনী, যেটা নিয়ে আমরা এমটিএস ক্লাসে বহুবার আলোচনা করেছি। এখান থেকে এসএসসির বহু কোশ্চেন আসে। তো এই 42তম সংশোধনী যেটাকে বলা হয় কি না, যেটাকে বলা হয় মিনি সংশোধন। কি বলা হয়? মিনি সংবিধান বলা হয়। 42তম সংশোধনীকে কি বলা হয়? মিনি সংবিধান। কেন বলা হয়?
1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনা, মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি সহ বহু গুরুত্বপূর্ণ অংশে এত বিশাল পরিবর্তন আনা হয়েছিল যে একে মিনি কনস্টিটিউশন বলা হয়। ভারতীয় সংবিধানের ইতিহাসে আজ পর্যন্ত হওয়া সমস্ত সংশোধনীর মধ্যে এটি কিন্তু সবচেয়ে বড় এবং ব্যাপক সংশোধনী। তারপরে চলে যাও 5 নম্বর কোশ্চেন। 5 নম্বরে কি রয়েছে না 73তম সংশোধনী 1992 কিসের সাথে সম্পর্কিত? 73তম যে সংশোধনী 1992 এটা কিসের সাথে যুক্ত? না এটা হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাথে সম্পর্কিত। তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও সরকারের আমলে এই ঐতিহাসিক সংশোধনীটি পাস হয় এবং এটি 24শে এপ্রিল 1993 সালে কার্যকর হয়। তাই ভারতে প্রতি বছর 24শে এপ্রিল দিনটি জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালিত হয়। এর মাধ্যমে সংবিধানে একটা নতুন অংশ পার্ট 9 আইএক্স নবম অংশ এবং একটি নতুন তপশিল একাদশ তপশিল 11th শিডিউল যুক্ত করা হয়। এই একাদশ তপশিলে পঞ্চায়েতের কাজের পরিধিভুক্ত মোট 29টা বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এর মাধ্যমে ভারতের 30 স্তর বিশিষ্ট গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েতি সমিতি এবং জেলা পরিষদ পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। তারপর চলে যাও 6 নম্বর কোশ্চেন। 74তম সংশোধনী 1992 কিসের সাথে সম্পর্কিত? 74তম সংশোধনী 1992 কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে নগর স্থানীয় সংস্থা, মিউনিসিপ্যালিটির সাথে যুক্ত। দেখে নাও, এটিও পিভি নরসিমহা রাও সরকারের আমলেই পাস হয়েছিল এবং এটি 1 জুন 1993 সালে কার্যকর হয়। এর মাধ্যমে সংবিধানে একটা নতুন অংশ পার্ট 9A এবং একটা নতুন তপশিল দ্বাদশ তপশিল যুক্ত করা হয়। এই দ্বাদশ তপশিলে পৌরসভা বা নগর স্থানীয় সংস্থাগুলোর জন্য মোট 18টা কাজের বিষয় উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে শহরাঞ্চলে 3 ধরনের পৌর প্রশাসন, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কাউন্সিল ও মিউনিসিপ্যাল কর্পোরেশন সাংবিধানিক ভিত্তি পায়। ঠিক আছে, তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন। তো যারা এখনো ক্লাসটাকে লাইক করোনি, যদি ভালো লেগে থাকে এই ধরনের কোশ্চেন আনসার আরও যদি পেতে চাও সংশোধনীর রিলেটেড, তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা কিন্তু আরও ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। ঠিক আছে, 86তম সংশোধনী 2002 কি প্রবর্তন করেছিল? 86তম সংশোধনী তো এটা করেছিল অনুচ্ছেদ 21A শিক্ষার অধিকার। অনুচ্ছেদ 21A শিক্ষার অধিকার। তৎকালীন অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে এই যুগান্তরকারী সংশোধনীটি আনা হয়েছিল। এর মাধ্যমে সংবিধান 3টি জায়গায় বড় পরিবর্তন করা হয়। মৌলিক অধিকার, ফার্স্ট মৌলিক অধিকার অনুচ্ছেদ 21A যুক্ত করে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুর জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষাকে একটা মৌলিক অধিকার করা হয়। তারপর হচ্ছে নির্দেশমূলক নীতি, ডিপিএসপি যেটাকে বলা হয়। অনুচ্ছেদ 45-এর বিষয়বস্তু পরিবর্তন করে বলা হয় যে রাষ্ট্র 6 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর প্রারম্ভিক শৈশবকালীন যত্ন এবং শিক্ষার ব্যবস্থা করার চেষ্টা করবে। আর মৌলিক কর্তব্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মৌলিক অধিকার যেমন ইম্পর্টেন্ট, মৌলিক কর্তব্য ইম্পর্টেন্ট। অনুচ্ছেদ 51 এর অধীনে একটা নতুন কর্তব্য 11তম মৌলিক কর্তব্য যুক্ত করা হয়, যেখানে বলা হয় যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষা দেওয়ার দায়িত্ব পিতা মাতা বা অভিভাবকের দায়িত্ব কিন্তু একদম। এটা হচ্ছে মৌলিক কর্তব্যের মধ্যে 11তম মৌলিক কর্তব্য, এটা যুক্ত করা ছিল অনুচ্ছেদ 51 এর অধীনে। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য, বারবার কিন্তু এখান থেকে কিন্তু এক্সামে কোশ্চেন আসে। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন। শঙ্করী প্রসাদ মামলা 1951 কিসের সাথে সম্পর্কিত? শঙ্করী প্রসাদ মামলা এটা কিসের সাথে সম্পর্কিত? না এটা হচ্ছে মৌলিক অধিকারের সংশোধনের ক্ষমতা, মৌলিক অধিকার সংশোধনের ক্ষমতা। এটি ছিল প্রথম সংবিধান সংশোধনী আইন 1951-র বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসা প্রথম বড় মামলা। মামলাকারীরা দাবি করেছিলেন যে অনুচ্ছেদ 13(2) অনুযায়ী সংসদ এমন কোনো আইন তৈরি করতে পারে না যা মৌলিক অধিকারের কেড়ে নেয় বা খর্ব করে। কিন্তু সুপ্রিম কোর্ট এই মামলায় রায় দেয় যে অনুচ্ছেদ 368 এর অধীনে সংসদের সংবিধান সংশোধন করার ক্ষমতা অসীম। সংসদ চাইলে মৌলিক অধিকার সহ সংবিধানের যে কোনো অংশ সংশোধন বা খর্ব করতে পারে, কারণ সংবিধান সংশোধন আইন অনুচ্ছেদ 13 এর সাধারণ আইন শব্দের আওতাভুক্ত নয়। ঠিক আছে, তো এগুলো চাইলে তোমরা ভিডিওটাকে পজ করে ক্লাস এই যে নোটসগুলো আরেকবার পড়ে নিতে পারো, নাহলে আমি এই পিডিএফ আমি আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। ঠিক আছে, ওখান থেকে আরেকবার পড়ে নেবে। এখন ক্লাসটা দেখে নাও পুরোটা। 9 নম্বর দেখো গোলকনাথ মামলা 1967
কিসের সাথে সম্পর্কিত? গোলকনাথ মামলা 1967 কিসের সাথে সম্পর্কিত? না, এটা হচ্ছে সংসদ মৌলিক অধিকার পরিবর্তন করতে পারে না। সংসদ মৌলিক অধিকার পরিবর্তন করতে পারে না। এই মামলায় পুরনো নাম ছিল আইসি গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য। এই মামলায় সুপ্রিম কোর্টের তদন্তর প্রধান বিচারপতিকে সুব্বা রাওর নেতৃত্বে গঠিত একটি বিশাল 11 জন বিচারকের বেঞ্চ। প্রধান বিচারপতি কে সুব্বা রাওয়ের নেতৃত্বে গঠিত একটা বিশাল 11 জন বিচারকের বেঞ্চ 6:5 ব্যবধানে ঐতিহাসিক রায় দেয়। সুপ্রিম কোর্ট তার আগের অবস্থান শঙ্করী প্রসাদ মামলা থেকে সম্পূর্ণ সরে এসে রায় দেয় যে মৌলিক অধিকারগুলো হলো পরম ও পবিত্র। সংসদ 368 নম্বর অনুচ্ছেদ ব্যবহার করেও মৌলিক অধিকার কেড়ে নিতে বা সংকুচিত করতে পারবে না। সুপ্রিম কোর্টের এই রায়কে অকার্যকর করতেই পরবর্তীতে ইন্দিরা গান্ধী সরকার 24তম সংবিধান সংশোধনী আইন 1971 পাস করেছিল। 10 নম্বর কোশ্চেন দেখো, কেশবানন্দ ভারতী বনাম কেশবানন্দ ভারতী মামলা 1973 কোন মতবাদ প্রতিষ্ঠা করেছিল? মৌলিক কাঠামোর মতবাদ। কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলাটি ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা। এতে ভারতের ইতিহাসের সর্বোচ্চ 13 জন বিচারকের বৃহত্তম সাংবিধানিক বেঞ্চ গঠিত হয়েছিল এবং দীর্ঘ শুনানির পর 7:6 ব্যবধানে রায় দেওয়া হয়েছিল। এই রায়ে সুপ্রিম কোর্ট 24তম সংশোধনীর বৈধতা স্বীকার করে নেয় এবং জানায় যে সংসদ মৌলিক অধিকার সহ সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারে। তবে সুপ্রিম কোর্ট একই সাথে একটা নতুন শর্ত বা ফিল্টার যুক্ত করে যে মৌলিক কাঠামো মতবাদ নামে পরিচিত। আদালত বলে সংসদ সংবিধান সংশোধন করতে পারলেও এর মূল ভিত্তি বা মৌলিক কাঠামো যেমন ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন ইত্যাদি কোনোভাবেই ধ্বংস বা পরিবর্তন করতে পারবে না। ঠিক আছে। 11 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতি কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতি কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? অনুচ্ছেদ 368। অনুচ্ছেদ 368তে বর্ণিত আছে। এই সংশোধন পদ্ধতিটি দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে অনুপ্রাণিত হয়ে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে। আরো বাকি অন্যান্য অনুচ্ছেদগুলো রয়েছে। অনুচ্ছেদ 352 যেটা জাতীয় জরুরি অবস্থা, অনুচ্ছেদ 356 রাজ্যের রাষ্ট্রপতি শাসন এবং অনুচ্ছেদ 370 জম্মু ও কাশ্মীরের প্রাক্তন বিশেষ মর্যাদা। 12 নম্বর কোশ্চেন, সংবিধানের কোন অংশে সংশোধন পদ্ধতি আলোচিত হয়েছে? সংশোধন পদ্ধতি কোন অংশে সংশোধন পদ্ধতি আলোচিত হয়েছে? পার্ট 20 XX 20তে। সংবিধানের পার্ট 20 অর্থাৎ 20তম অংশ হলো সবচেয়ে ছোট অংশগুলোর একটা, কারণ এর অধীনে কেবল একটা মাত্র অনুচ্ছেদ রয়েছে, অনুচ্ছেদ 368। তারপরে ভারতের সংবিধান কি ধরনের? আমাদের ভারতের সংবিধান কি ধরনের? না, এটা হচ্ছে আংশিক নমনীয় এবং আংশিক অনমনীয়। নমনীয় যে সংবিধান সাধারণ আইন পাশের মতো সহজেই সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংশোধন করা যায়, যুক্তরাজ্য বা ব্রিটেনের সংবিধান। আর অনমনীয় যে সংবিধান সংশোধন করতে অত্যন্ত জটিল এবং বিশেষ পদ্ধতির প্রয়োজন হয়, যেমন আমেরিকার যে সংবিধান সেটা। ভারতের অবস্থান, ভারতের সংবিধান এই দুই অবস্থান এক অনন্য মিশ্রণ। এর কিছু অংশ যেমন নতুন রাজ্য গঠন অতি সহজেই সংশোধন করা গেলেও যুক্তরাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের জন্য বিশেষ সংখ্যাগরিষ্ঠতা এবং রাজ্যগুলোর অনুমোদনের মতো কঠিন পথ পার করতে হয়। ঠিক আছে। 14 নম্বর দেখো, মিনার্ভা মিলস মামলা 1980 কি নিশ্চিত করেছিল? মিনার্ভা মিলস মামলা, এটা হচ্ছে মৌলিক কাঠামোর মতবাদ। মৌলিক কাঠামো মতবাদ নিশ্চিত করেছিল ইন্দিরা গান্ধী সরকার 42তম সংশোধনীর মাধ্যমে 368 নম্বর অনুচ্ছেদে দুটি নতুন উপধারা 4 এবং 5 যুক্ত করে ঘোষণা করেছিল যে সংসদের সংবিধান সংশোধনের ক্ষমতার উপর কোনো সীমাবদ্ধতা নেই এবং এই সংশোধনীকে কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। মিনার্ভা মিলস বনাম ভারত সরকার মামলায় সুপ্রিম কোর্ট 42তম সংশোধনী এই স্বৈরতান্ত্রিক
বিধানগুলোকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করে দেয়। আদালত রায় দেয় যে বিচার বিভাগীয় পর্যালোচনা এবং সংসদের সীমিত আইন প্রণয়নের ক্ষমতা উভয়ই সংবিধানের মৌলিক কাঠামোর অংশ, ফলে সংসদ নিজের সংশোধন করার ক্ষমতাকে নিজেই সসীম বা আনলিমিটেড করতে পারে না। ঠিক আছে, তো আজকে 14খানা কোশ্চেন আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা আরও কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো এখনও যারা ক্লাসটাকে লাইক কমেন্ট শেয়ার করোনি, তো অবশ্যই করে ফেলো, দেরি করো না, লাইক কমেন্ট শেয়ার করে ফেলো ক্লাসটাকে। তোমরা যদি নিতে চাও তো একদম স্বল্প প্রাইসের মধ্যেই আমাদের কাছে সম্পূর্ণ বাংলাতে এক্সট্রা ডিটেলস দিয়ে পিডিএফগুলো পেয়ে যাবে। এমটিএস এর ইংলিশ পিডিএফ অ্যাভেলেবল রয়েছে আমাদের কাছে, যেটা 2025-এ এক্সাম হয়েছিল, 900খানা এমসিকিউ বাংলা ব্যাখ্যা সহ। তো এই সকল পিডিএফ তোমরা যদি নিতে চাও তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করো। পিডিএফের প্রাইসগুলো তোমরা এখানে দেখে নাও, কোন পিডিএফের প্রাইস কীরকম রয়েছে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। বা আমাদের টেলিগ্রামে গেলে তোমরা সেখানে ডেমো প্লাস প্রাইস রেট তোমরা কিন্তু দেখতে পাবে। তো যেটা তোমাদের পছন্দ, যেটা তোমাদের নেওয়ার প্রয়োজন মনে করছো, তো সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও। কিভাবে পেমেন্ট করবে সেটা আমরা কিন্তু তোমাদেরকে ওই হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। ঠিক আছে, প্রত্যেকটা পিডিএফ একদম বাংলাতে, আর তোমরা পিডিএফগুলো প্রিন্ট আউটও করতে পারবে। ঠিক আছে, অন্যান্য প্ল্যাটফর্ম থেকে তোমরা পিডিএফগুলো এমনি মোবাইলে পড়তে পারো, ডাউনলোড করতে পারো না, মোবাইলে সেভ করতে পারো না, প্রিন্ট আউট করতে পারো না, কিন্তু আমাদের পিডিএফগুলো তোমরা কিন্তু মোবাইলে সেভ করতে পারবে এবং তোমরা সেগুলো প্রিন্ট আউটও করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, নিচে দেখতেই পাচ্ছ 6294528484। এই নাম্বারে আমাদেরকে মেসেজ করে তোমরা যেটা নিতে চাও।